আচ্ছা, তোমরা ক্লাসে জয়েন করে নিও। কারেন্ট যেহেতু আসছে, ক্লাসটা নেই যতদূর আগানো যায়। আর তোমাদের তো ভালো পরামর্শ এগুলো যে লাইভ করে রাখা। তা আমি এটা চাইছিলাম যে তোমরা যেন সরাসরি লাইভে আমাকে জিজ্ঞেস করতে পারো যে কোনো প্রবলেম হলে, সেই জন্য আমি লাইভ ক্লাস করার পক্ষে। আর না হলে আমি রেকর্ডেড ক্লাস রাখতে পারি, কিংবা আমি আমার সুবিধা মতো সময় লাইভ করে রাখতে পারি। সেটা আমার জন্য বেটার হবে। এখন কারেন্টের যে অবস্থা হচ্ছে, মনে হচ্ছে ওই পথে হাঁটা দরকার। আহ, আচ্ছা, যাই হোক, দেখা যাক কি হয়। আমিও চেষ্টা করবো তাহলে সুবিধা মতো সময় লাইভ করে রাখার জন্য। তাহলে তোমাদের তোমাদের জন্য বেটার হবে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি হয়। যেহেতু কারেন্ট আসছে, আমরা একটু চেষ্টা করে এখন ক্লাসটা শেষ করার জন্য। আজকের ক্লাসটা আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ আছে, এটার নোটও প্রায় রেডি। তোমরা অনেকে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো দেওয়ার জন্য, এই যে এই পিডিএফ গুলা দেওয়ার জন্য। পিডিএফ গুলা, তোমাকে যদি পিডিএফটা দেই তাহলে এটা তোমরা প্রিন্ট করতে পারবে না, কারণ এটার ফন্ট সাইজ অনেক বেশি। মানে ফন্ট সাইজ গুলো বড় বড়। নর্মালি আমরা 12 বা 14 দিয়ে পড়ে অভ্যস্ত, এগুলো হলো 20 করে। তাহলে এটা প্রিন্ট করলে দেখা যাবে যে এক পেজের মধ্যে অল্প কয়েকটা লাইন হবে, তোমাদের পেজ ভরে যাবে। আহ আজকের যেটা আছে এটা রেডি আছে। আমি তোমাদেরকে তাহলে আজকের যে যে বিষয়টা আমাদের কেমোটেক্সোনমি, এটার ফুল এটা যেটা রেডি আছে, তারপরে ওইটা আমি ফাইনাল করি নাই, এটা রেডি আছে, এটা থেকে তোমরা পড়তে পারবা। এই অধ্যায়টা তোমরা আমি যেটা রেডি করছি নোট, ওইখান থেকে পড়তে পারবা, কিন্তু এটাও আরো আপডেট হবে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আপাতত পড়তে থাকো। আপডেটটা তোমাদের পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে পেয়ে যাবো। আচ্ছা, এখন দেখো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, যে গ্রাফাইট পাওয়া যায় কচুতে। এই কচুর যে গোত্র, সেই গোত্র নাম হলো অ্যারাসি গোত্র। হ্যাঁ, এইখানে পাওয়া যাবে র্যাফাইট। র্যাফাইট কি করে? র্যাফাইট হলো ক্যালসিয়াম অক্সালেটের একটা দানা বা ক্রিস্টাল। এটা আমাদের শরীরে, বিশেষ করে গলায় যখন আমরা খাই, তখন ওইখানে গিয়ে বিঁধে যায়। বিঁধে যাওয়ার পরে আমাদের গলা চলকায়। এখন যারা তৃণভোজী প্রাণী আছে, ওরা কি করে? ওরা যখন খায় তখন গলা চুলকায়, ওদের গলাতেও সেম কাহিনী হয়। এটা এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা। প্রত্যেকটা উদ্ভিদেরই কিছু না কিছু সুরক্ষা ব্যবস্থা আছে। তো এইটা হলো কচুর, হলো এটার সুরক্ষা ব্যবস্থা। যেমন আহ মরুভূমির যে উদ্ভিদগুলো থাকে, মরুভূমিতে কি থাকে? পানির পরিমাণ কম থাকে। ফলে ওই সমস্ত যে উদ্ভিদ, এই উদ্ভিদগুলা শরীরে পানি স্টোর করে রাখে। মরুভূমির যে উদ্ভিদগুলা, তাদের পাতাগুলো থাকে খুব ফ্ল্যাশি, যেমন ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। তবে সেই সাথে আরেকটা জিনিস আছে, ওদের যে সুরক্ষার ব্যবস্থাটা, ওরা মরুভূমির যে কোনো প্রাণীর হাত থেকে বাঁচার জন্য ওরা কি করে? কাঁটা তৈরি করে, মানে অভিযোজন করে কাঁটা। ওদের শরীরে দেখবে কাঁটা আর কাঁটা। কেন? যেন অন্য কোনো তৃণভোজী প্রাণী এটাকে না খেতে পারে। আচ্ছা, এখন দেখো যেটা কচু। কচুর সাইন্টিফিক নেম আছে, তোমরা জানো কি নাম জানি না। কচুর সাইন্টিফিক নেম, কচুর সাইন্টিফিক নেম কি? কচুর সাইন্টিফিক নেম হলো কোলোকাসিয়া এসকেউলেন্টা। কোলোকাসিয়া এসকেউলেন্টা। আচ্ছা, লিখে দিই তোমাদের, হঠাৎ করে মনে পড়লো। কোলোকাসিয়া এসকিউলেন্টা, এটা হলো কচুর সাইন্টিফিক নেম। আর কচুর যে ফ্যামিলি, ফ্যামিলি হলো অ্যারাসি। আচ্ছা, তারপর দেখো আমাদের এই অধ্যায়ে যে আলোচনা করব আমরা, হ্যাঁ, এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কয়েকটা বিষয়। আমরা কি কি নিয়ে আলোচনা করব প্রথমে বলে দেই। মেটাবোলাইটস, সিমেন্টেটস, আর হইল যে ওই যে প্রাইমারি মেটাবোলাইটস, সেকেন্ডারি মেটাবোলাইটস, এই দুইটা বিষয়। আর হলো সিমেন্টেটের মধ্যে আছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এই দুইটা বিষয় হলো মেইন ইম্পর্টেন্ট বিষয় এখানকার আমাদের জন্য। আর ছোট প্রশ্ন তো আমরা অলরেডি পড়ছি, যে প্রশ্নগুলো আছে এখানে, যে হ্যাঁ, সেকেন্ডারি মেটাবোলাইট, প্রাইমারি মেটাবোলাইট, আর হলো আমাদের সিমেন্টেট, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো যে বিষয়টা, সেটা হলো মেটাবোলাইটস। হ্যাঁ, তা মেটাবোলাইটস জিনিসটা হলো মেটাবলিজম থেকে কথাটা আসছে। মেটাবোলাইটস বিষয়টা মেটাবলিজম থেকে আসছে। আচ্ছা, এখন বলো তো মেটাবলিজম জিনিসটাকে কারো কি জানা আছে কিনা? আচ্ছা, যাই হোক, তোমাদের না জানা থাকলেও চলবে। দেখো, মেটাবলিজম,
আচ্ছা, এটা হলো যে আমাদের শরীরে বা কোনো একটা উদ্ভিদের শরীরে, মানে কোনো একটা জীবিত বা জীব দেহে প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা কোষে হাজার হাজার বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। কোনো কোনো বিক্রিয়ার মধ্যে কোনো কোনো পদার্থ তৈরি হচ্ছে, আবার কোনো কোনো বিক্রিয়ায় পদার্থগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে সরল খাদ্যে বা সরল উপাদানে, অন্যান্য উপাদানে, ছোট ছোট উপাদানে পরিণত হচ্ছে। এই যে প্রসেসটা, ভাঙা করার যে প্রসেসটা, সেটাকে বলা হয় মেটাবলিজম। এটা আমরা বায়োকেমিস্ট্রিতে পড়বো। তো মেটাবল থার্ড ইয়ারে, তোমাদের না, এটা থার্ড ইয়ারে। তা মেটাবলিজম আসলে দুই প্রকারের। একটা হলো ক্যাটাবলিজম, ক্যাটাবলিজম, আর একটা হলো অ্যানাবলিজম। আচ্ছা, প্রথমে ভাবো যে এই বিষয়টা একটু বুঝে নাও। মেটাবলিজম মানে হলো, এটার বাংলা হলো বিপাক। মেটাবলিজম মানে হলো বিপাক। বিপাক আর পরিপাক কিন্তু এক জিনিস না। বিপাক, বিপাক জিনিসটা কি? মেটাবলিজম জিনিসটা হলো কতগুলা বিক্রিয়ার সমষ্টি, রাসায়নিক বিক্রিয়ার সমষ্টি। এই বিক্রিয়াগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ক্যাটাবলিজম আর একটা হলো অ্যানাবলিজম। ক্যাটাবলিজম জিনিসটা কি একটু মনে রাখবা। ক্যাটা, যে ক্যাটা আছে, ক্যাটা মানে সে কাটবে। কাটবে মানে কি? কোনো একটা বড় পদার্থকে ভেঙে ছোট ছোট করবে। মানে এটা একটা বিয়োজন বিক্রিয়া, কোনো একটা বড় রাসায়নিক পদার্থ আছে, সেটা বিক্রিয়া করে ছোট রাসায়নিকে পরিণত হবে। এই প্রসেসটাকে বলা হয় ক্যাটাবলিজম। আর অ্যানাবলিজম জিনিসটা কি? অ্যানাবলিজম ধরো আনবে, কি আনবে? ওই যে ছোট ছোট অণু এনে বড় একটা মলিকুল তৈরি করবে, সেটা হলো অ্যানাবলিজম। তাহলে এই দুইটার সমন্বয়ে হয় মেটাবলিজম। তাহলে মেটাবলিজম জিনিসটা কি? মেটাবলিজম হলো অনেকগুলো বিক্রিয়ার সমষ্টি। তাহলে এই বিক্রিয়াতে কি তৈরি হবে? বিভিন্ন ধরনের পদার্থ, ছোট বড় কোন ছোট বড় কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হবে। এই যে কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো তৈরি হয়, এইগুলোকে বলা হয় মেটাবোলাইটস। আশা করি বুঝাইতে পারছি মেটাবলিটস জিনিসটা কি। মেটাবলিজমের ফলে, অর্থাৎ বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে, এই বিক্রিয়াগুলো কোথায় ঘটবে? জীব দেহের জীব কোষের ভেতরে ঘটার ফলে এইখানে দুই ধরনের বিক্রিয়া ঘটবে, ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম। ক্যাটাবলিজমে কি হয়? ক্যাটাবলিজমে বড় অণুগুলা ভেঙে ছোট ছোট মলিকুলে পরিণত হয়, আর অ্যানাবলিজমে ছোট ছোট মলিকুল একত্রে যুক্ত হয়ে বড় মলিকুলে পরিণত হয়। এই যে মলিকুলগুলো যে পরিণত হয়, ছোট কিংবা বড়, মাইক্রোমলিকুল কিংবা ম্যাক্রোমলিকুল, অথবা একসাথে যেগুলোকে বলা হয় বায়োমলিকুল, এই বায়োমলিকুলকে বলা হয় মেটাবোলাইটস। অর্থাৎ মেটাবলিজমে সৃষ্ট যে কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড গুলো সৃষ্টি হয়, সেগুলোকে বলা হবে মেটাবোলাইটস। এখন এই মেটাবোলাইটস গুলো দুই প্রকারের। আমরা প্রথমে যেটা পড়বো সেটা হলো প্রাইমারি মেটাবোলাইটস। তাহলে প্রাইমারি মেটাবোলাইটস কোনগুলো? প্রাইমারি মেটাবোলাইটস হলো, দেখো প্রাথমিকভাবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি মেটাবোলাইটস, দেখো যেসব রাসায়নিক উপাদান, বায়োমলিকুলস, মানে এগুলাকে রাসায়নিক উপাদান না বলে বলবা, এই কথাটা বলবা যে বায়োমলিকুলস। এখন রাসায়নিক উপাদান বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান হইতে পারে। যেমন উদ্ভিদ মূল থেকে, মাটি থেকে নাইট্রোজেন শোষণ করতে পারে। ইউরিয়া সার দিলেই নাইট্রোজেন আছে, নাইট্রোজেন শোষণ করতে পারে। তাহলে মাটির যে নাইট্রোজেনটা, সেটাকে কিন্তু আমরা মেটাবলিজম বা মেটাবলিটস বলতে পারবো না। তাহলে এটা তো রাসায়নিক উপাদান, কিন্তু আমরা সেটাকে মেটাবলিটস বলতে পারবো না। আমরা যেটা একবারে বিশুদ্ধ সংজ্ঞার জন্য আমরা এখানে রাসায়নিক উপাদানের পরিবর্তে আমরা বায়োমলিকুল ব্যবহার করব। বায়োমলিকুল মানে কি? জৈব রাসায়নিক। এই কথাটা তোমরা একটু উল্লেখ করে দিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেসব জৈব রাসায়নিক কথাটা এখানে উল্লেখ করবা। জৈব রাসায়নিক কিংবা বায়োমলিকুলস উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি করবে, মানে বৃদ্ধির জন্য, বেঁচে থাকার জন্য আবশ্যক স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ, প্রজনন ইত্যাদির জন্য অপরিহার্য যেসব উপাদান আছে, কেমিক্যাল উপাদান বা বায়োমলিকুল, সেই বায়োমলিকুল গুলাকে বলা হবে প্রাইমারি মেটাবোলাইটস। তাহলে উদ্ভিদের কি কি আছে দেখো? স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ। বিকাশ মানে কি? বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য আছে একটা। গ্রোথ, একটা বৃদ্ধিকে বলা হয় গ্রোথ, বিকাশকে বলা হয় ডেভেলপমেন্ট। এবং জনন্ত রিপ্রোডাকশন তোমরা জানো। তাহলে গ্রোথ কোনটা? গ্রোথ হলো ধরো লম্বায় বৃদ্ধি হবে কিংবা পার্শ্বে বৃদ্ধি হবে। ডেভেলপমেন্ট কোনটা? পরিপক্কতা, সেটাকে বলা হয় বিকাশ। ধরো আমি যখন ছোট থাকি, আস্তে আস্তে লম্বা হয়েছি, ছোট থেকে আমি বড় হয়েছি, আমার মানে ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল হাইট বাড়ছে, ওয়েট বাড়ছে, এটাকে বলা হয় গ্রোথ। এখন দেখো আমার মস্তিষ্ক আস্তে আস্তে পরিণত হচ্ছে। আমি যে বিষয়গুলো আগে বুঝতাম না, এখন খুব ভালো করে বুঝি, কোনটা ভালো কোনটা মন্দ সেটার আমি তফাৎ করতে পারি। তাহলে এই যে আমার উন্নতিটা হয়েছে, এই যে আমার বুদ্ধির গ্রোথটা হয়েছে, এটাকে বলা হয় ডেভেলপমেন্ট বা বিকাশ। আচ্ছা, তাহলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব বায়োমলিকুল আবশ্যক, যেগুলো ছাড়া কোনো একটা উদ্ভিদ বাঁচতে পারে না, সেই সব মেটাবোলাইটস কে বলা হবে প্রাইমারি মেটাবোলাইটস। আচ্ছা,
এগুলো দেখো, এই প্রক্রিয়ার জন্য সরাসরি অপরিহার্য। সরাসরি অপরিহার্য মানে কি? আবশ্যক, অতি আবশ্যক, এটা লাগবে, এটা ছাড়া কোনো একটা উদ্ভিদ সার্ভাইভ করতে পারবে না। তাহলে এই উপাদানগুলোকে বলা হবে প্রাইমারি মেটাবোলাইটস। আচ্ছা, তারপরে দেখো যে এটার বৈশিষ্ট্যগুলো আমরা একটু খেয়াল করি। দেখো বৈশিষ্ট্যগুলো কি? এগুলো উদ্ভিদের প্রতিটি কোষে এবং প্রতিটি উদ্ভিদে বিদ্যমান থাকবে। তার মানে হলো প্রত্যেকটা কোষে এইগুলার উপস্থিতি থাকাই লাগবে, থাকাই লাগবে, থাকাই লাগবে, না হলে উদ্ভিদ সার্ভাইভ করতে পারবে না। তো এটা হলো প্রধান বৈশিষ্ট্য। আর কি কি আছে দেখো এখানে, যে কাজ, এগুলো কি কাজ করে দেখো। কার্বোহাইড্রেট একটা বায়োমলিকুল, যেটা হলো মানে উদ্ভিদের জন্য তো সালোক সংশ্লেষণের করার ফলে যে জিনিসটা তৈরি হয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটে কিন্তু যত প্রকার উদ্ভিদ আছে সব উদ্ভিদেই থাকবে, আবশ্যকভাবে থাকবে। আচ্ছা, তাহলে এটা কি করবে? শক্তি উৎপাদন করবে, কোষের গাঠনিক কাঠামো তৈরি করবে, নাহলে তো কোষ থাকবে না, কোষ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এইগুলো হলো প্রধান কাজ। এই প্রজননে অংশগ্রহণ করবে, একটু আগে আমরা দেখছিলাম যে প্রজননে সাহায্য করে সরাসরি। আচ্ছা, তাহলে কি কি? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের মধ্যে আছে গ্লুকোজ, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট থাকতে পারে, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো আমাদের প্রাইমারি মেটাবোলাইটস। আচ্ছা, একটা লিস্ট আসছে পরবর্তীতে, এই কারণে বিস্তারিত এখানে আলোচনা করলাম না। তারপরে দেখা যায় জিনিসটা আছে আমাদের সেকেন্ডারি মেটাবোলাইটস। এখন সেকেন্ডারি মেটাবোলাইটস জিনিসটা কি দেখো, প্রাইমারি মেটাবোলাইটস গুলো ছিল আবশ্যক, কিন্তু সেকেন্ডারি মেটাবোলাইটস যেগুলো, এগুলো আবশ্যক না কিন্তু প্রয়োজন আছে। প্রাইমারিটা হলো বেঁচে থাকার জন্য খুবই খুবই প্রয়োজন, আর সকল উদ্ভিদে এই প্রাইমারি মেটাবোলাইটস গুলো আবশ্যকভাবে থাকবে। এই সেকেন্ডারি মেটাবোলাইটস থাকলেও থাকতে পারে, না থাকলে না থাকতে পারে, কিন্তু ওই যে কার্বোহাইড্রেট, ডিএনএ, নিউক্লিক অ্যাসিড, পরে প্রোটিন, এগুলো কিন্তু আবশ্যকভাবে প্রত্যেকটা উদ্ভিদ কোষেই থাকে। কিন্তু এই যে এখন আমরা যেগুলো পড়তেছি, এগুলো সকল উদ্ভিদে থাকে না বা থাকা আবশ্যক না। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু করে দেখি যে সংজ্ঞাটা, যেসব রাসায়নিক উপাদান, মানে রাসায়নিক উপাদান মানে হলো বায়োমলিকুল, যেসব বায়োমলিকুল উদ্ভিদের বৃদ্ধি বা বেঁচে থাকার জন্য সরাসরি অপরিহার্য নয়। এই জিনিসটা খেয়াল করে, কি বলছে? বৃদ্ধির জন্য কিন্তু বলছে অপরিহার্য নয়। দেখো কি বলছে, যে এখানে সরাসরি অপরিহার্য নয়, কিন্তু যদি এটা থাকে তাহলে কি হয়? প্রতিকূল প্রতিকূল পরিবেশ থেকে বা প্রতিকূলতা থেকে রক্ষা করতে পারে। এইটাই হলো বিশেষ কাজ, সুরক্ষা দিবে উদ্ভিদের, সিকিউরিটি দিবে, উদ্ভিদকে সুরক্ষা দিবে বিভিন্ন জীবজন্তুর হাত থেকে। যেমন একটু আগে র্যাফাইট পড়ছিলাম একটা, সে উদ্ভিদের ওই যে তৃণভোজী প্রাণীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সে বিশেষভাবে তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করবে বা প্রতিকূলতা থেকে রক্ষা করবে যে ধরনের উপাদান, যেমন বিভিন্ন ধরনের টক্সিন থাকতে পারে, বিষ থাকতে পারে, কোনো উদ্ভিদ বিষাক্ত থাকে, পয়জন থাকে উদ্ভিদে। তাহলে এই যে বিষাক্ত পাতাটা যদি কোনো প্রাণী খায়, প্রাণী সাধারণত মারা যায়। এই যে বিষাক্ত জিনিসটা, এটা এক ধরনের কি সেকেন্ডারি মেটাবোলাইটস, এটা কিন্তু প্রত্যেক উদ্ভিদে নাই। হ্যাঁ, তাহলে বৈশিষ্ট্য কি দেখো, বৈশিষ্ট্য হলো সব উদ্ভিদে সমানভাবে থাকে না। বিষ কি সকল উদ্ভিদে থাকবে? না। সকল উদ্ভিদে রেজিন হবে, সকল উদ্ভিদে গাম হবে, সকল উদ্ভিদে হবে না, কিন্তু সকল উদ্ভিদে কি হবে? কার্বোহাইড্রেট হবে। এখন দেখো, নির্দিষ্ট প্রজাতি বা পরিবারে এরা ভিন্ন ভিন্ন হয়, নির্দিষ্ট প্রজাতিতে থাকে এবং বিভিন্ন পরিবারে সেটা ভিন্ন ভিন্ন হয়। এটা হলো প্রধান বৈশিষ্ট্য। তবে একটা জিনিস মনে রাখবা, আমরা যখন কেমোটেক্সোনমি আলোচনা করব, হ্যাঁ, বা ওই যে যেটা রাসায়নিক পদার্থের উপর ভিত্তি করে আমরা যে শ্রেণীবিন্যাস করব, সেটাতে যখন আলোচনা করব, তখন আমরা এই যে সেকেন্ডারি মেটাবোলাইটস গুলো নিয়ে আলোচনা করব। কেন? কারণ সেকেন্ডারি মেটাবোলাইটস গুলা বিভিন্ন গোত্রে থাকে এবং প্রত্যেক গোত্রে থাকে না। এইগুলাই হলো তাদের বৈশিষ্ট্য, যে এই পদার্থগুলো এই উদ্ভিদে আছে, অতএব এরা এই গোত্রভুক্ত। কার্বোহাইড্রেট সকল উদ্ভিদে আছে, তাহলে আমরা কি কার্বোহাইড্রেট বলতে পারবো যে এখানে এই উদ্ভিদে কার্বোহাইড্রেট আছে, অতএব এটা সোলানেসি গোত্র। এই উদ্ভিদে ধরো কি আছে? প্রোটিন আছে, অতএব এটা অ্যাস্টারেসি গোত্র। এবার বলতে পারবো? পারবো না। কখন বলতে পারবো? যখন স্পেসিফিক, যেগুলো সকল উদ্ভিদে থাকে না, নির্দিষ্ট নির্দিষ্ট কোনো ফ্যামিলিতে থাকে, তখন সেই কেমিক্যালটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো এটা অমুক ফ্যামিলি বা এটা অমুক গোত্র। দেখো এখন কি, পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে, কাজ কি? যেহেতু এগুলো সুরক্ষা দেওয়া কাজ, তাহলে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে, সুগন্ধ বা রঙের মাধ্যমে পরাগায়নে সাহায্য করবে। এগুলা বিভিন্ন ধরনের গ্রাম ছড়াবে, গ্রাম ছড়ানোর ফলে কি হয়? বিভিন্ন পতঙ্গ আকৃষ্ট হয়, আকৃষ্ট হয়ে
পলিনেশন বা পরাগায়নে সাহায্য করবে। আচ্ছা, উদাহরণ কি? উদাহরণ হলো দেখো, অ্যালকালয়েড থাকবে, অ্যালকালয়েডের মধ্যে আছে কুইনাইন, নিকোটিন, টার্পিনয়েডস, ফ্ল্যাভোনয়েডস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি মেটাবোলাইটস বুঝলাম যে প্রাইমারি মেটাবোলাইটস গুলা উদ্ভিদের জন্য অতি আবশ্যক, কিন্তু প্রাইমারি মেটাবোলাইটস সকল কোষে সকল উদ্ভিদে সমানভাবে থাকবে। তার মানে কি, এটা দ্বারা আসলে আমরা কোনো উদ্ভিদকে আলাদা করতে পারবো না, এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদকে কার্বোহাইড্রেটের বা প্রোটিনের ভিত্তিতে যেগুলো আমাদের প্রাইমারি মেটাবোলাইট সেটার ভিত্তিতে আমরা আলাদা করতে পারবো না। আলাদা করতে গেলে আমাদের কোনো একটা স্পেসিফিক থাকা লাগবে যে এই জিনিসটা এই উদ্ভিদে আছে, অন্য কোথাও নাই, অতএব এটা অমুক ক্লাসের, এই উদ্ভিদটা অমুক ক্লাসের। তার মানে আমাদের ক্লাসিফিকেশন করতে গেলে কেমিক্যালের উপর ভিত্তি করে আমরা যদি ক্লাসিফিকেশন করতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসগুলো ব্যবহার করতে হবে সেগুলো হলো সেকেন্ডারি মেটাবোলাইটস। আচ্ছা, এখন দেখো যে এই প্রশ্নটা অনেকবার আসছে, এই দেখো প্রাইমারি এবং সেকেন্ডারি মেটাবোলাইটস এর একটা তালিকা। হ্যাঁ, চলো একটু দেখি। এখানে আবার সংজ্ঞাটা দেওয়া আছে যে প্রাইমারি মেটাবোলাইটস কারে কয়, যে এগুলো সরাসরি উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং প্রজনন প্রক্রিয়ার সাথে যুক্ত। আগের যে সংজ্ঞাটা দিচ্ছিলাম ওই সংজ্ঞাটা দেখে সরাসরি এখানে বসাই দিছে আর কি। আগের সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাই তোমাদের লাগবে। এখন দেখো যে আমাদের ক্যাটাগরি পর্যন্ত দিয়ে তারপর আমরা ইয়া দিয়ে রাখছি, যে উদাহরণ দিয়ে রাখছি। এখন দেখো এখানে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট এগুলো কি? এগুলো দেখো, এগুলো হলো আমাদের প্রাইমারি মেটাবোলাইটস, এগুলো আমাদের প্রাইমারি মেটাবোলাইটস। দেখো প্রাইমারি মেটাবোলাইটস এর উদাহরণ, উদাহরণ কি কি দেখো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, স্টার্চ, সেলুলোজ, এগুলো সবগুলো উদ্ভিদে, প্রত্যেকটা উদ্ভিদে থাকবে, আবশ্যকভাবে থাকবে। যেমন গ্লুকোজ ছাড়া তো উদ্ভিদ বাঁচতেই পারবে না, ফটোসিনথেসিস যে প্রধান উপাদান সেটা হলো গ্লুকোজ। তারপর দেখো ফ্রুক্টোজ, ফলের যে উদ্ভিদের যে ফল থাকে, ফলের যে সুগার সেটা হলো ফ্রুক্টোজ। আচ্ছা, তারপর আর কি আছে এখানে? আচ্ছা, তারপর দেখো স্টার্চ, উদ্ভিদের যে সঞ্চিত খাদ্য সেটা কি? স্টার্চ। সেলুলোজ কি? উদ্ভিদের গাঠনিক উপাদান, কোষ তৈরি হয়, কোষ প্রাচীর তৈরি হয় কিসের উপাদান, মেইন উপাদান কি? সেলুলোজ। আচ্ছা, তারপর দেখো প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড। এখন দেখো প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড, আমরা জানি প্রোটিন তৈরি হয় কিসের সাহায্যে? অ্যামিনো অ্যাসিডের সাহায্যে। অ্যামিনো অ্যাসিড পর 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 পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে, এই পলিপেপটাইডটাকে বলা হয় প্রোটিন। এই প্রোটিনটা কিন্তু বাধ্যতামূলকভাবে প্রত্যেক উদ্ভিদ কোষে থাকা লাগবে, প্রত্যেক উদ্ভিদেই থাকা লাগবে। প্রোটিন না থাকলে উদ্ভিদ শক্তি পাবে কোথা থেকে? তা তার শারীরিক গঠনটা কেমন হবে? আমরা জানি কোষের যে বৃদ্ধি বা ইলংগেশন ঘটায় কি? প্রোটিন। এখন শরীরের যে গঠনটা সেটাই তো আসলে প্রোটিন দিয়ে তৈরি, এই প্রোটিনটা তো থাকা লাগবে। তাহলে এই যে কোলাজেন প্রোটিন আছে, অ্যালবুমিন আছে, আমরা জানি ওই যে ফলের ভিতরে থাকে অ্যালবুমিন, ওই যে ডিমের সাদা অংশ থাকে অ্যালবুমিন। উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ওই যে গ্লুটামাইন বা ট্রিপটোফ্যান, এগুলো সব, ট্রিপটোফ্যান হলো অ্যামাইনো অ্যাসিড, গ্লুটামাইন হলো এক ধরনের প্রোটিন, এটাও অ্যামাইনো অ্যাসিড, অ্যালবুমিন এক ধরনের সরল প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবুলিন, গ্লুটেলিন, ফ্লোরামিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন, এগুলো সরল প্রোটিন। আচ্ছা, তাহলে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড এগুলো মোটামুটি সকল উদ্ভিদে থাকবে। লিপিড, লিপিডের মধ্যে কি আছে? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ট্রাইগ্লিসারাইড। এই ফ্যাটি অ্যাসিড, ফ্যাট গুলো কোথায় থাকে? উদ্ভিদের সঞ্চিত যে অঙ্গগুলো থাকে, বিশেষ করে বীজ, কন্দ ইত্যাদি ইত্যাদি অংশে থাকবে লিপিড। তাহলে এগুলো কিন্তু আবশ্যক উদ্ভিদের জন্য। তারপর দেখো নিউক্লিক অ্যাসিড, দেখো নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হয়েছে ডিএনএ এবং আরএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ আরএনএ ছাড়া কোনো একটা কোষ থাকবে কিনা বলো? কোনো একটা কোষের অস্তিত্ব থাকবে না, কারণ কোষের যত বৈশিষ্ট্য সব ধারণ করবে কে? ডিএনএ আরএনএ। এবং তোমাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যে ডিএনএ যে পর্যন্ত রেপ্লিকেশন না করবে ততক্ষণ পর্যন্ত একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হবে না। একটা কোষ থেকে আরেকটা কোষ যখন রেপ্লিকেট করে, মানে একটা কোষ থেকে যখন আরেকটা কোষ সৃষ্টি হয়, তার আগেই ডিএনএ রেপ্লিকেট করতে হয়, মানে ডিএনএ কে কপি করে আরেকটা ডিএনএ তৈরি করতে হয়, তখনই কেবল রেপ্লিকেট কোষটা তৈরি হওয়া সম্ভব, আর নাহলে কোষের বিভাজনই ঘটবে না। হ্যাঁ, তাহলে ডিএনএ আর এনএ যদি না থাকে, একটা কোষের বা একটা উদ্ভিদের যাবতীয় জেনেটিক ইনফরমেশন থাকবে না। এই ডিএনএ আর এনএ প্রত্যেকটা উদ্ভিদে থাকে। তারপর দেখো ভিটামিন থাকবে, এনজাইম থাকবে, এনজাইম ছাড়া তো কোনো রাসায়নিক বিক্রিয়াই ঘটবে না। প্রত্যেকটা এনজাইম এক একটা বিক্রিয়া, মানে স্পেসিফিক কোনো বিক্রিয়াকে সে ক্যাটালাইজ করে, মানে প্রভাবক হিসেবে ওই বিক্রিয়ায় কাজ করে। এখন এনজাইম যদি না থাকে তাহলে কি, ওই যে আমাদের যে এত এত প্রতি মুহূর্তে প্রায় 5,000-এর অধিক বিক্রিয়া সম্পন্ন হয় আমাদের প্রত্যেকটা কোষে, এই কোষগুলো বিক্রিয়াগুলো কি সম্ভব? বিক্রিয়াগুলো ঘটানো সম্ভব না, প্রভাবক ছাড়া বিক্রিয়াগুলো ঘটবে না। এনজাইম বা জৈব প্রভাবক বলে একে।
তারপর দেখো বিভিন্ন ভিটামিন আছে, ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স হলো 8টা ভিটামিনের সমষ্টি। এর যে থায়ামিন, রিবোফ্লাভিন, সাইনোকোবালেভিন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি থাকে। তারপর দেখো পেপসিন, অ্যামাইলেজ। অ্যামাইলেজ এনজাইম, পেপসিন হলো এক ধরনের প্রোটিন। তারপর বিভিন্ন ধরনের অর্গানিক অ্যাসিড থাকে, যেমন এসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি, মোটামুটি প্রত্যেকটা দেহেই থাকে, উদ্ভিদ দেহে। আচ্ছা, এইগুলো তাহলে আমাদের প্রাথমিক বা প্রাইমারি মেটাবোলাইট যেগুলো আছে এটার উদাহরণ। হ্যাঁ, তাহলে আমরা আরেকবার এক নজর দেখে নেই যে তোমরা যখন পরীক্ষায় আসবে এইভাবে দেওয়ার চেষ্টা করবা। জাস্ট খালি লিখে ফেলো না যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, একটু করে উদাহরণ দিয়ে দিলা যে কার্বোহাইড্রেটের মধ্যে ইত্যাদি ইত্যাদি থাকে, প্রোটিন ও অ্যামিনো অ্যাসিডের মধ্যে এইভাবে থাকে। তাহলে প্রেজেন্টেশনের যে জিনিসটা হবে, প্রেজেন্টেশনে প্রাইমারি মেটাবোলাইটস এর যখন তালিকা দিবা তখন এইভাবে দিবা। প্রাইমারি মেটাবোলাইট সম্পর্কে হালকা একটু ধারণা দিলা, ধারণা দেওয়ার পরে এইভাবে ক্যাটাগরি করে দিয়ে দিলা। আচ্ছা, তারপর দেখো সেকেন্ডারি মেটাবোলাইটস। সেম আগেরটার মতোই, যে উদ্ভিদের বৃদ্ধিতে সরাসরি ভূমিকা না রাখলেও এরা কি করে, উদ্ভিদের সুরক্ষা দেয়, প্রজননে সাহায্য করে। আচ্ছা, এগুলা নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদে পাওয়া যায়, সকল উদ্ভিদে পাওয়া যাবে না। এখন ক্যাটাগরি দেখো এখানে কি কি আছে। অ্যালকালয়েড, হ্যাঁ, অ্যালকালয়েডের উদাহরণ কি, নিকোটিন, মরফিন। নিকোটিন কোথায় থাকে, তামাকে। মরফিন কোথায় থাকে, পপিতে। কুইনাইন কোথায় থাকে, সিনকোনা উদ্ভিদে, ম্যালেরিয়ার যেমন এতে থাকে, ম্যালেরিয়া, যে ম্যালেরিয়ার এগেনস্টে কাজ করে। তারপরে ক্যাফেইন, কফিতে ক্যাফেইন পাওয়া যায়, চাতে ট্যানিন পাওয়া যায়, তোমরা জানো। তারপর দেখো টার্পিনয়েড, হ্যাঁ, এগুলা দেখো যে পুদিনা পাতা যেগুলো আছে এই টাইপের। এখন দেখো পুদিনা পাতার যে গ্রানটা, হ্যাঁ, এটাকে বলা হয় ম্যান্থল। ওই যে আমরা যখন কাশির এক ধরনের ছিল না, কাশি হইলে আমরা এক ধরনের লজেন্সের মতো খাইতাম, এরকম করলে গলার ভিতর ঠান্ডা ঠান্ডা লাগতো। এই যে এটার ভিতরে কি দেওয়া থাকে, ম্যান্থল দেওয়া থাকে। এখন এই ম্যান্থল জিনিসটা কি প্রত্যেকটা উদ্ভিদে আছে না? ওই যে পুদিনা পাতা যেটা আছে, পুদিনা পাতা টাইপের উদ্ভিদ গুলাতে ওই গোত্র যেটা থাকে, ওই গোত্রের উদ্ভিদে এই ম্যান্থল পাওয়া যায়। তাহলে দেখো এই ম্যান্থলের উপর ভিত্তি করে আমরা বলতে পারি এটা পুদিনা পাতার যে গোত্রটা, আমার এই মুহূর্তে ফ্যামিলির নামটা মনে আসতেছে না, ওই ফ্যামিলির একটা উদ্ভিদ। দেখো আমরা ক্লাসিফিকেশন করে ফেলতেছি জাস্ট খালি ম্যান্থলের উপস্থিতির উপর ভিত্তি করে। তারপরে ক্যারোটিনয়েড আছে, রাবার আছে। এখন দেখো ফেনোলিক্স। ফেনোলিক্স মানে কি, ফেনোলিক কম্পাউন্ড। এই কম্পাউন্ড গুলো কি করবে, ওই তোমরা অ্যারোমেটিক যৌগ পড়ছো না, যে ফেনল যদি থাকে তাহলে এটা সুগন্ধি যুক্ত হবে। অ্যারোমেটিক মানে কি, সুগন্ধি। তাহলে ট্যানিন, ফ্লেভোনয়েড, লিগোনিন এগুলো একটু সুগন্ধি হবে। আচ্ছা, এটা কিন্তু সকল উদ্ভিদে আবার ট্যানিন থাকবে না, সকল উদ্ভিদে আবার ফ্লেভোনয়েড থাকবে না। তারপরে কিছু উদ্বায়ী তেল থাকবে বা এসেনশিয়াল অয়েল থাকবে, যেগুলো দেখো লেমন গ্রাস অয়েল বা রোজ অয়েল, ইউক্যালিপটাস অয়েল ইত্যাদি ইত্যাদি থাকবে। জাস্ট খালি তোমরা উদাহরণগুলো মনে রাখো। তারপর দেখো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক সকল প্রকার উদ্ভিদে থাকবে, থাকবে না। তারপরে আছে কি রঞ্জক পদার্থ বা পিগমেন্টস। দেখো এন্থোসায়ানিন, মানে সায়ানিন থাকা মানে মানে নীল কালারের, হ্যাঁ। তারপর দেখো লাইকোপিন আছে লাল কালারের। এইগুলা কি সকল জায়গায় থাকে, সকল উদ্ভিদে থাকে, থাকে না। তার মানে এটা হলো সেকেন্ডারি মেটাবোলাইটস। আর আমাদের যখন ক্লাসিফিকেশন করি তখন ক্লাসিফিকেশনে কোনটাকে বিবেচনা করা হয়, সেকেন্ডারি মেটাবোলাইটস। এখন দেখো পার্থক্যগুলো একটু খেয়াল করো, যে প্রাইমারি মেটাবোলাইটস, সেকেন্ডারি মেটাবোলাইটস এর মূল পার্থক্যগুলো কি কি। এক নম্বর সংজ্ঞা, প্রধানত সংজ্ঞা, যে প্রাইমারি মেটাবোলাইটস কোষের মেটাবলিজম এবং জীবনের জন্য কি দরকার, অপরিহার্য। কিন্তু সেকেন্ডারি মেটাবোলাইটস ছাড়াও কোষ বেঁচে থাকতে পারে। প্রাইমারি মেটাবোলাইটস ছাড়া বাঁচে না, কিন্তু সেকেন্ডারি মেটাবোলাইটস ছাড়া বেঁচে থাকতে পারে, তবে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা বাধাগ্রস্ত হয়। এটা যদি দীর্ঘদিন অনুপস্থিত থাকে তখন তার যে সুরক্ষাটা সেটা একটু ক্ষতিগ্রস্ত হয় বা হতে পারে। আচ্ছা, এখন দেখো উৎপাদন, যেটা প্রাইমারি মেটাবোলাইটস প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। প্রাইমারি মেটাবোলাইটস প্রচুর পরিমাণে উৎপাদন হওয়া আবশ্যক, নাহলে তো কার্বোহাইড্রেট যদি প্রচুর পরিমাণ তৈরি না হয় তাহলে কি হবে, ওই উদ্ভিদটা সার্ভাইভ করতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না। যেমন ফটোসিনথেসিস যদি না হয় উদ্ভিদটা কখনোই সার্ভাইভ করতে পারবে না। কার্বোহাইড্রেট প্রাইমারি মেটাবোলাইটস। তারপর দেখো সেকেন্ডারি মেটাবোলাইটস খুব সামান্য পরিমাণ উৎপন্ন হয় এবং কোনো কোনো উদ্ভিদে মানে একবারে নাই বললেই চলে, এরকম উৎপন্ন হয়। তারপর দেখো ব্যবহার কি। প্রাইমারি মেটাবোলাইটস সাধারণত খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। প্রাইমারি মেটাবোলাইটস কি ছিল, ওই যে প্রোটিন, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি উদ্ভিদের খাদ্য না? ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট তৈরি হয়। আর এটা কি করে, তারপরে শ্বসনের মাধ্যমে ভাঙার ফলে আমাদের যে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু আছে, বিশেষ করে ফ্লোয়েমের সাহায্যে প্রত্যেকটা কোষে ছড়ায় পড়ে। আচ্ছা, তারপর দেখো সেকেন্ডারি মেটাবোলাইটস ওষুধ শিল্প, সুগন্ধি এবং রঞ্জক শিল্পে ব্যবহৃত হয়। তাহলে আমরা এটা মেইন পার্থক্য বললাম। তিনটা পার্থক্য আছে। তোমার যদি আসে যে প্রাইমারি এবং সেকেন্ডারি মেটাবোলাইটস এর পার্থক্য, এখানে প্রধান তিনটা পার্থক্য দেওয়া আছে। তারপরে তোমরা কিছু উদাহরণ দিয়ে দিলা, তাহলে আরেকটা পার্থক্য হয়ে গেল। এই চারটা পার্থক্য দিলেই হয়ে যাবে আর কি, মেইন জিনিসগুলো দেওয়া আছে এখানে। আচ্ছা, তারপর দেখো যে আমরা মেটাবোলাইটস পড়ছিলাম,
আর এখন পড়তেছি আমরা সেমান্টিড। হ্যাঁ, সেমান্টিড জিনিসটা দেখো, এই জিনিসটা তোমাদের একবার নতুন লাগতে পারে, মেটাবলাইটস কিছুটা কমন মনে হলেও সেমান্টিড জিনিসটা কমন না। হ্যাঁ, সেমান্টিড জিনিসটা হলো দেখো, এটা গ্রিক রুট। আমি সবসময় তোমাদেরকে উৎসাহিত করি যে কোনো একটা ওয়ার্ডের ইটাইমোলজি কি সেটা পড়বা আগে। ইটাইমোলজি মানে কি, এটা উৎপত্তি হয়েছে কিভাবে, এটার রুট ওয়ার্ড কি, রুট ওয়ার্ডের অর্থ করলেই তোমরা আসলে বুঝতে পারবো জিনিসটা কি। ধরো এই সিমান্ট এটা একটা গ্রিক ওয়ার্ড। হ্যাঁ, এই সিমান্ট এটা আসছে স্যামান্টো থেকে, সরি এটা স্যামান্টো থেকে। এটা কোথাও কোথাও আছে স্যামান্টিকোস, এটা গ্রিক ওয়ার্ড। হ্যাঁ, যার মিনিং কি, এটার মিনিং হলো সাইন, SIGN, সাইন। সাইন মানে কি, চিহ্ন বা মার্ক। আর দেখো এটার সাথে একটা ওই যে সাফিক্স বসে, সাফিক্স কোনটা ছিল, সাফিক্স হইলো টাইট, ওই যে পলিপেপটাইড, নিউক্লিওটাইড। তাহলে এখানে কি আছে, পেপটাইড, TIDE, এই জিনিসটা, এটা হলো একটা প্রিফিক্স, মানে শেষে বসে, একটা শব্দের শেষে বসে প্রিফিক্স। তাহলে এটা জিনিসটা আসলে এমন একটা, এটা কখন বসে, কোন একটা কেমিক্যাল কম্পাউন্ড যখন হয় তখন TIDE বসে, যেমন পেপটাইড একটা কম্পাউন্ড, তারপর নিউক্লিওটাইড একটা কেমিক্যাল কম্পাউন্ড, বায়োকেমিক্যাল কম্পাউন্ড আর কি। হ্যাঁ, তাহলে এখানে সিমান্টো বা সাইন যেগুলা ক্যারি করবে, যে কম্পাউন্ড গুলা সাইন ক্যারি করবে, চিহ্ন ক্যারি করবে, বৈশিষ্ট্য ক্যারি করবে, সেই কম্পাউন্ড গুলাকে আসলে বলা হয় সিমান্টিড। আচ্ছা, তাহলে এখন আমরা একটু ইয়াটা দেখি তো, চলো আমরা একটু এখন এই যে সিমান্টিডের যে সংজ্ঞাটা সেটা দেখি। এখানে কি বলছে, যেসব জৈব অণু বা বায়োমলিকুলস, দেখো আমি এক মার্ক করে রাখছি, কি করে বায়োমলিকুলস গুলা, এই যে দেখো, বংশগতির যাবতীয় তথ্য বহন করবে। তার মানে কি, জেনেটিক তথ্যগুলো সে বহন করবে, এবং যাদের গঠন বিশ্লেষণের মাধ্যমে বিবর্তনীয় ধারা, বিবর্তনীয় ধারা মানে বলতে কি বোঝায়, এটার উৎপত্তি কোথা থেকে আসছে। তার মানে কি, প্রথমত হলো সে জেনেটিক তথ্যগুলা ক্যারি করবে, আর দ্বিতীয়ত হলো এই ডিএনএ কে যদি আমরা বিশ্লেষণ করি, ওই যে এটাকে এখন বর্তমানে বলে জিনোম সিকোয়েন্স, এই জিনোম সিকোয়েন্স করলে তখন বোঝা যায় যে এটা আসলে কোন গোত্র থেকে আসছে। তোমরা ইভলিউশনের হিস্ট্রি, ওই যে আমরা দ্বিতীয় অধ্যায়ে যখন পড়ছিলাম যে উৎপত্তি ও বিবর্তন, হ্যাঁ, এই জিনিসটা কিভাবে আসছে, বিবর্তন মানে কি, দীর্ঘ সময়ের ব্যবধানে কিভাবে কিভাবে আস্তে আস্তে চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য ঘটছে, পরিবর্তন ঘটছে, মানে দীর্ঘ অনেক অনেক হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর আগে যে উদ্ভিদটা ছিল, সেই উদ্ভিদটা আস্তে 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 পরিবর্তন হতে হতে সেটা যদি জেনেটিক্যালি স্থায়ীভাবে পরিবর্তন ঘটে যায়, এই ধীরে ধীরে হওয়া পরিবর্তনকে আমরা কি বলি, ইভলিউশন বা বিবর্তন। এখন দেখো, এখন কোন উদ্ভিদ থেকে, মনে করা হয় যে দ্বিবীজপত্রী উদ্ভিদ থেকে একবীজপত্রী উদ্ভিদের উৎপত্তি হয়েছে, তাহলে এখন দেখো কত হাজার হাজার বছর আগে জুরাসিক পিরিয়ডে, যেটা হ্যাঁ আমরা পড়ছিলাম মেসোজোইক আর জুরাসিক পিরিয়ডে কি হয়েছিল, ওই যে আবৃতবীজ উদ্ভিদের সৃষ্টি হয়েছে। তখন মনে করা হয়তো দ্বিবীজ উৎপত্তি উদ্ভিদের মধ্যে যেটা রেনালিস বা ম্যাগনোলিয়া অপসিডা, যেটা আর কি, এইখান থেকে এই দ্বিবীজপত্রী উদ্ভিদ থেকে পরবর্তীতে এলিস মেটালিস নামক প্রথম একবীজপত্রী উদ্ভিদের ইয়া তৈরি হয়েছে, মানে একটা বর্গ তৈরি হয়েছে। তার পরবর্তীতে এটা ছিল প্রিমিটিভ বর্গ। পরবর্তীতে যে সবচেয়ে উন্নত বর্গ ছিল সেটা কি ছিল, সেটা ছিল একবীজপত্রী উদ্ভিদের কোনটা ছিল ভুলে গেছি তো। আচ্ছা, একটা ইয়া ছিল মনে হয় খুব সম্ভবত অর্কিডালিস। হ্যাঁ, অর্কিডালিস ছিল সবচেয়ে উন্নত একবীজপত্রী উদ্ভিদের মধ্যে, অর্কিডালিস ফ্যামিলি অর্ডারটা ছিল সবচেয়ে উন্নত। তাহলে দেখো দ্বিবীজপত্রী থেকে আস্তে আস্তে কিন্তু একবীজপত্রী উদ্ভিদ তৈরি হয়েছে, কিভাবে, বিবর্তনের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে। এখন কোনো একটা উদ্ভিদের যদি ডিএনএ বিশ্লেষণ করা যায়, তাহলে এটার সাথে ডিএনএ এর যে সিকোয়েন্সটা জিনোম সিকোয়েন্স, এটাকে মিলিয়ে মিলিয়ে দেখা যায় কার সাথে, কোন উদ্ভিদের সাথে কোন উদ্ভিদটা ক্লোজলি কানেক্টেড, মানে যার জিনোম সিকোয়েন্সে যত কাছাকাছি মিল পাওয়া যাবে। জিনোম সিকোয়েন্স মানে কি, নিউক্লিওটাইডের অণুগুলা কোনটার সাথে কোনটা মিলে খুব বেশি দ্রুত মিলে যাবে, বেস পেয়ার গুলা, যত বেস পেয়ার গুলা যত কাছাকাছি মিলবে, ধরো 99% মিলে গেল, তার মানে কি বোঝা যাচ্ছে যে ওরাই তাদের রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক না তো, ডিএনএ সম্পর্ক, উদ্ভিদের তার রক্তের সম্পর্ক নাই, মানে ডিএনএ সম্পর্ক, আদি পিতা বা আদি মাতা এরকম হতে পারে। তো জিনিসটা হলো এরকম যে বংশগতির তথ্য বহন করবে কে, ডিএনএ কিংবা আরএনএ কিংবা প্রোটিন। হ্যাঁ, যাদের গঠন বিশ্লেষণের মাধ্যমে বিবর্তনীয় ধারা, মানে কোথা থেকে সে উৎপত্তি লাভ করছে, এটাকে ইংরেজিতে বলা হয় ফাইলোজেনি, সম্পর্ক নির্ণয় করা যায়, তাদেরকে বলা হয় সিমান্টিড। তার মানে কি, সিমান্টিড গুলো বংশগতির বৈশিষ্ট্য ধারণ করবে।
বংশগতির তথ্য বা বৈশিষ্ট্য বহন করবে, সে বহন করবে এবং কি করবে, যাদের গঠনে আমরা যখন বিশ্লেষণ করব, গঠনটাকে বিশ্লেষণ করব, তখন কি কি পাবো আমরা, যে অন্য কোনো উদ্ভিদের সাথে এরা কানেক্টেড আছে কিনা, ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে সেটা আমরা ফাইলোজেনি বা বিবর্তনীয় ধারাটা আমরা বের করতে পারবো। আচ্ছা, তাদেরকে বলা হবে কি সিমান্টিড। এখন এই সিমান্টিড ধারণাটা প্রবর্তন করেন কে? বিজ্ঞানী জোকার ক্যান্ডল, এটা জাকার ক্যান্ডল লেখা আছে, জাকার ক্যান্ডল এবং লিনাস পলিং 1964 সালে এই ধারণাটা প্রবর্তন করেন। তাহলে সিমান্টিড সম্পর্কে আমরা জানলাম, সিমান্টিড মানে বংশগতির তত্ত্ব বহন করবে। তাহলে বংশগতির তত্ত্ব বহন করবে কে? নর্মালি ওই যে তোমাদেরকে পড়াইছিলাম কিনা, না থার্ড ইয়ারে, সরি তোমাদের না, যে আমরা একটা জানি ওই যে সেন্ট্রাল ডগমা। হ্যাঁ, সেন্ট্রাল ডগমাতে কি হয়? সেন্ট্রাল ডগমাতে দেখো যে সেন্ট্রাল ডগমাতে যে জিনিসটা হয়, ডিএনএ থেকে তথ্যের একটা প্রবাহ হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি না হলে তো কোষ বিভাজন হবে না। এই প্রসেসটাকে বলা হয় কি রেপ্লিকেশন, রেপ্লিকেশন। আচ্ছা, তারপরে যে জিনিসটা হয়, ডিএনএ থেকে কি তৈরি হয়? মেসেঞ্জার আরএনএ। আচ্ছা, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আচ্ছা, এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। পরবর্তীতে দেখো যে এই এমআরএনএ যখন তৈরি হয়ে যায়, এই এমআরএনএ থেকে পরবর্তীতে তৈরি হয় প্রোটিন, এবং প্রোটিনের মাধ্যমে আমাদের শরীরে কি হয়? কোনো একটা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। তাহলে যে বৈশিষ্ট্যটা ডিএনএ তে ছিল, এই বৈশিষ্ট্যটা ট্রান্সক্রিপ্ট হয়ে কোথায় যায়? মেসেঞ্জার আরএনএ তে। মেসেঞ্জার আরএনএ মানে কি? বার্তাবাহক আরএনএ, তার কাজ হলো বার্তা বহন করে নিয়ে যাওয়া। যখন ডিএনএ থেকে তার জেনেটিক তথ্যটা ট্রান্সক্রিপ্ট হয়ে এমআরএনএ তে চলে আসে, এইগুলা তৈরি হয় কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে তৈরি হওয়ার পরে এই এমআরএনএ কি করে, যে আমি আর নিউক্লিয়াসে থাকবো না, সে নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার ছিদ্রপথ থাকে, সেই ছিদ্রপথে বের হয়ে সে সাইটোপ্লাজমে চলে যায়। সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু আছে, তোমরা জানো, সেটাকে বলা হয় রাইবোজোম। রাইবোজোমে গিয়ে সে কি করে? টিআরএনএ এর সাথে যুক্ত হয়ে সে অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে তৈরির মাধ্যমে একত্রে পেপটাইড বন্ধন করে প্রোটিন তৈরি করে। এবং যখন না পর্যন্ত তোমার প্রোটিন তৈরি হবে, ততক্ষণ না পর্যন্ত তোমার শরীরে কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে না। ডিএনএ তে যে ইনফরমেশনটা থাকবে, সেই ইনফরমেশনটা কোথায় যাবে? এমআরএনএ তে যাবে। এমআরএনএ সেই বার্তা পৌঁছায় দেবে কোথায়? রাইবোজোমে। রাইবোজোমে ডাইকে নিয়ে আসবে কাকে? টিআরএনএ কে। টিআরএনএ এর সাথে রাইবোজোম যুক্ত হয়ে প্রোটিন তৈরি করবে। যখন প্রোটিন তৈরি হবে, তখন প্রোটিনের মাধ্যমে আমাদের শরীরে ওই বৈশিষ্ট্যটা, যে বৈশিষ্ট্যটা ডিএনএ ছিল, সেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। এই জন্য প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ দ্য লাইফ বা জীবনের ভাষা। আচ্ছা, এই যে তথ্যের যে একমুখী প্রবাহটা, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি বা জীবনের কেন্দ্রীয় প্রত্যয়। এটা থার্ড ইয়ারে তোমরা পড়বা, ফোর্থ ইয়ারও আছে তোমাদের, ফোর্থ ইয়ারে মলিকুলার বায়োলজিতে, আর মাস্টার্স আছে মলিকুলার জেনেটিক্সে, আর তোমাদের থার্ড ইয়ার আছে জেনেটিক্সে। এটা বেসিক একটা আইডিয়া। মলিকুলার বায়োলজি যতক্ষণ পর্যন্ত ডিএনএ আরএনএ নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান, সেটা হলো মলিকুলার বায়োলজি। তো মলিকুলার বায়োলজিতে তোমার এই ডিএনএ আরএনএ লাগবে, এই সেন্ট্রাল ডগমা ধারণাটা তোমার ক্লিয়ার থাকা লাগবে। এখন যে জিনিসটা আমাদের, যে সিমান্টিডের মানে কি বলছি, বংশগতির তত্ত্ব বহন করবে। তাহলে বংশগতির তত্ত্ব এরা ছাড়া তো আর কে বহন করবে বলতো? এরা ছাড়া আর কেউ বংশগতির তত্ত্ব বহন করবে? করবে না। এখন বিশেষ করে ডিএনএ আরএনএ বহন করে, প্রোটিন তো তৈরি হয়। তারপরেও গুরুত্বের বিচারে এটা হলো একবারে সবার আগে ডিএনএ, তারপরে গুরুত্বের বিচারে এটা হলো দ্বিতীয়, গুরুত্বের বিচারে এটা তৃতীয়। তার মানে এটা হলো প্রাইমারি বা প্রথম, এটা হলো সেকেন্ডারি, আর এটা হলো টারশিয়ারি সিমান্টিড। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এইভাবে যদি প্রকাশ করা হয়, তাহলে 1 ডিগ্রিকে বোঝায় প্রাইমারি, 2 ডিগ্রিকে সেকেন্ডারি, 3 ডিগ্রিকে টারশিয়ারি। আচ্ছা, যাই হোক, এখন দেখো সিমান্টিডের প্রকারভেদগুলো একটু আমরা দেখে নিই। এখানে কি বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে? আচ্ছা, এখন দেখো প্রাইমারি সিমান্টিড কোনগুলা? এরা হলো বংশগতির মূল ধারক। তা বংশগতির ধারক এবং বাহক তুমি তো পড়ছিলাই, সে বহন করে নিয়ে